ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। সবাইকে গুড মর্নিং। ওকে, এই কদিন আমরা একটু অ্যাডমিশনের প্রচণ্ড প্রেসারের মধ্যে দিয়ে আছি, তো তার জন্য বেশ কিছু কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, বিভিন্ন জন জিজ্ঞেস করছেন, সেগুলোর উত্তর আমরা দিতে পারছিলাম না। তো আজকে আমরা কিছুটা টাইম বার করেছি এবং আমাদের মনে হয়েছে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো তার জন্য আজকে মোটামুটি সমস্ত কোয়েশ্চেনের আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। ভিডিও লেন্দি হবে, তোমরা যেখানে একটু মনে হবে যে 2x করে নেবে, পুরো ভিডিওটা কমপ্লিট দেখো। আশা করি সমস্ত তোমাদের যে কনফিউশন তৈরি হয়েছে সেগুলো ক্লারিফাই হয়ে যাবে, বাট ভিডিও 2x দেখো, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কোয়েশ্চেন আমাদেরকে বারবার করা হচ্ছে, WBHRB গ্রেড 2 এক্সাম যে সিবিটি হবে সেটা কবে হতে পারে? দেখো, এর ক্ল্যারিফাই তোমার অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমত নেই, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ নেই। বাট আগের বারেও আমরা দেখেছিলাম যে WBHRB যখন ভ্যাকেন্সি বেরিয়েছিল, যখন রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তখনও কিন্তু বর্তমান আজকাল এই সমস্ত পেপারগুলো আগে থেকে তার পাবলিশ করেছিল এবং তারপরে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছিল। এবার দেখো, মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি আজ বা কালকের মধ্যে, মোস্ট প্রবাবলি আজকের মধ্যে হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে কিছু দিলেও দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু পেপারে অলরেডি পাবলিশড হয়ে গেছে, এবার কবে এক্সাম হতে পারে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারে আসছি। দেখো, এখানে এক্সাম কবে হতে পারে তার একটা উত্তর দেওয়া আছে যে কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড টেন্টেটিভলি ডিউরিং ডিসেম্বর 2025 টু জানুয়ারি 2026. এক্স্যাক্ট ডেট অফ হোল্ডিং দ্য সিবিটি উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। মানে এখনও কিন্তু এক্স্যাক্ট ডেট বলেনি, বাট তোমরা এক্সপেক্ট করতে পারো, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, ডিসেম্বর 15 থেকে জানুয়ারি 15, এই 1 মান্থটা কিন্তু খুব ক্রুশিয়াল, ঠিক আছে? এই 1 মান্থটা কিন্তু খুব ক্রুশিয়াল। এই টাইম পিরিয়ডে হয়তো সিবিটি এক্সাম হলেও হতে পারে, ঠিক আছে? এই টাইম পিরিয়ডের মধ্যে হতে পারে এক্সাম, ঠিক আছে? তো প্রথম কথা তোমাদের যেটা মনের মধ্যে ঘুরছিল যে কবে এক্সাম হবে, সেই ক্ল্যারিফাইটা আমি কিন্তু সেটা কিন্তু আমি ক্ল্যারিফিকেশান তোমাদেরকে দিলাম। তাই ডিসেম্বর 15 থেকে জানুয়ারি 15-এর মধ্যে একটা আন্দাজ করে রাখো যে এই টাইমে এক্সাম হতে পারে। আশা করি এর আগে হবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না, বাট তাও আমি আমার যেটা প্রেডিকশান যে এই টাইম পিরিয়ডে এক্সাম হতে পারে। প্রথম অ্যান্সার আমি দিলাম। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, কোশ্চেন কোন কোন সাবজেক্টের উপরে হবে? একটা মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কোশ্চেন কোন কোন সাবজেক্টের উপরে হবে। দেখো, এখনও কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কিছু বলেনি সিলেবাস সম্বন্ধে, বাট তোমরা কি করবে, তোমরা JEE-PBN-এর, এটা আমার ধারণা, JEE-PBN-এর যে সিলেবাস রয়েছে, অর্থাৎ আমাদের মেজর সাবজেক্টে মেড সার্জ বা তোমার পেডিয়াট্রিক্স, কমিউনিটি হেলথ নার্সিং, মানে কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, MHN, তোমার হচ্ছে এই যে সমস্ত মেজর সাবজেক্টগুলো রয়েছে, ফান্ডামেন্টাল অফ নার্সিং, FON, এই সমস্তগুলো কিন্তু মেজর সাবজেক্টে। এবং মাইনর সাবজেক্টের মধ্যে মাইক্রোবায়ো, তোমার সোসিওলজি, সাইকোলজি, ঠিক আছে, নিউট্রিশন, তোমার ফার্স্ট এড, ঠিক আছে? এই পোর্শনগুলো মোটামুটি যেগুলো তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্ট রয়েছে সেইগুলো কিন্তু প্রথমে তোমাকে কমপ্লিট করা উচিত। যেগুলো মেনলি JEE-PBN-এ যার যে সমস্ত ফার্মা রয়েছে, ফার্মাকোলজি কিন্তু থাকবে, ঠিক আছে? তো এই পোর্শনগুলো কিন্তু তোমাকে আগে কমপ্লিট করতে হবে। এরপর কোনো বিভিন্ন মানে যদি কিছু অ্যাড করে, আশা করি এইগুলোই এখন তোমরা এইগুলো নিয়েই তোমরা এখনই কোনো আদার্স কোনো সাবজেক্ট পড়ার দরকার নেই। প্রথমে এই সাবজেক্টগুলোকে আগে কমপ্লিট করো, দেন তোমরা অন্যান্য সাবজেক্টের দিকে যাবে। বারবার বলছি, আগে মেজর সাবজেক্টে মেড সার্জ, পেডিয়াট্রিক্স, কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, ফান্ডামেন্টাল অফ নার্সিং, এই সমস্তগুলো কমপ্লিট করো, দেন হচ্ছে অন্য কিছুতে যাবে। ইভেন যেগুলো মাইনর সাবজেক্ট রয়েছে, ফার্স্ট এড, মাইক্রোবায়োলজি, সোসিওলজি, সাইকোলজি, নিউট্রিশন, ফার্মাকোলজি, এই সমস্তগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে প্রথমে। তারপর যদি অন্য কিছু রিসার্চ বা এডুকেশান বা আদার্স কিছু যদি যুক্ত করে সেগুলো পরে ভাবা যাবে, এখনই পড়ার দরকার নেই। ওকে, ফাইন। থার্ড নাম্বার কোয়েশ্চেন কি,
গ্রেড 2 স্টাফ নার্সে কি নন নার্সিং থাকবে? আর একটা মোস্ট ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন, নন নার্সিং কি থাকবে, অর্থাৎ রিজনিং, ম্যাথ বা জিকে, জিএস এ সমস্ত কি থাকবে? এখনই না, এখনই এই নিয়ে ভাবনা চিন্তা তোমাদের করার দরকার নেই, এখনই থাকছে না, আশা করা যায় মোস্ট প্রবাবলি এখনই আমার মনে হয় না যে নন নার্সিং পার্ট এইবারে গ্রেড 2 সিবিটি এক্সামে হয়তো দেবে, না আমার না দেওয়ার পসিবিলিটাই আমার বেশি মনে হচ্ছে। তো এখনই নন নার্সিং করার দরকার নেই, ঠিক আছে, নন নার্সিং করার দরকার নেই। এবার দেখুন যারা মনে হয়েছে যে সিবিটি আরআরবির জন্য প্রিপারেশান নিচ্ছে, অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছেন, বা JEE-PBN অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছিলেন, যা 2025 দিলেন, এবার তাদের হাতে যদি টাইম থাকে বা রিভিশান, ফার্স্ট কিন্তু রিভিশান যেগুলো বললাম মেজর এবং মাইনর সাবজেক্ট, এগুলো ফার্স্ট রিভিশান করতে হবে। এরপরে যদি সামান্য কিছু টাইম তোমাদের কাছে থাকে, তাদেরকেই বলছি, কেবল স্পেসিফিক তাদেরকে বলছি যাদের প্রিপারেশান খুব ভালো, তারা কিছু কিছু জিনিস দেখে রাখতে পারো। প্রথমে ম্যাথটাই দেখবে, ম্যাথের যে পোর্শানগুলো, কারণ ম্যাথ অনেকের ক্ষেত্রে উইক হয়, ম্যাথের পোর্শানগুলো কিছু কিছু জিনিস দেখে রাখবে। তবে এমন নয় যে ওটা অনেকটা টাইম তুমি ইনভেস্ট করবে, দিনের যদি পারো 20 থেকে 30 মিনিটস, এর বেশি দেবে না, কারণ এখনই এই নিয়ে কোনো নোটিফিকেশান নেই এবং আমাদেরও মনে হয়েছে যে এখনই হয়তো নন নার্সিং থাকবে না, ঠিক আছে। এখন অবশ্যই আমাদেরকে মানে ক্ল্যারিফাই হওয়ার জন্য, একদম কনফার্মেশনের জন্য আমাদেরকে অফিসিয়াল যে সিলেবাস পাবলিশড হবে তারা ওয়েট করতে হবে। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেন হলো। 4 নাম্বার কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আর একটা কোয়েশ্চেন, কোশ্চেনের লেভেল কেমন হতে পারে। কোশ্চেনের লেভেল বলতে কি, মানে এখানে মেনলি বলতে চাইছে কোশ্চেন হার্ড কতটা হতে পারে। দেখো, সিএইচও যে কোশ্চেন হয়েছে প্রিভিয়াস WB সিএইচও, সেই রকম পেপার ভুলেও এক্সপেক্ট করো না, ওই রকম অত সহজ পেপার আসবে না, ঠিক আছে। তাহলে কেমন আসতে পারে? JEE-PBN লেভেলে, এইবারে যেমন JEE-PBN লেভেল এসছে না, আমাদের যেটা ধারণা যে একটা এমন লেভেল সেট করবে যেটা তোমার ওয়েস্ট বেঙ্গল সিএইচও এবং JEE-PBN-এর একটা মধ্যবর্তী পোর্শনের একটা লেভেল হার্ডনেস তৈরি করবে, ঠিক আছে। প্রিভিয়াস যে JEE-PBN-এ পেপার হতো, প্রিভিয়াস মানে এই ইয়ারটা বাদ দিলে প্রিভিয়াস যে ইয়ারে পেপার হতো, তেমন টাইপের কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো ইন ইয়োর ওয়েস্ট বেঙ্গল তোমার যে গ্রেড 2 সিবিটি এক্সাম হতে চলেছে, সেরকম কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। আর একটা আমি বারবারই বলি, মানে প্রিপারেশান ফর দ্য অ্যাডভার্স সিচুয়েশান, তুমি খারাপ পরিস্থিতির জন্য যদি প্রিপারেশান করো, তাহলে তোমার ইজিলি তোমার যদি সহজ কোশ্চেন পড়ে তোমার জন্য বেনিফিট, যদি তোমার কঠিন কোশ্চেন পড়ে তোমার জন্য আরও বেনিফিট, বাকিরা পারবে না তুমি পারবে। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার ম্যাক্সিমাম সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, তো আমরা যেমন আরআরবি বিভিন্ন ব্যাচে JEE-PBN 2026 যে ব্যাচ রয়েছে, বা JEE-PBN 2025-এর যে ব্যাচ ছিল, সেখানে যে লেভেল একটা পড়ায় আর কি, সেটা কিছুটা হাই, অনেকটাই হাই, কিছুটা নয় অনেকটাই হাই। তো সেক্ষেত্রে এবার তারা যারা আছে, আমাদের ব্যাচের কথাও যারা বলছি, ব্যাচে যারা আছে তাদেরকে বলছি, তোমাদের তো অনেকেই যারা JEE-PBN 2025 দিলে তাদের অনেকেই ভালোভাবে প্রিপারেশান ছিল, অনেকেই আমরা মোটামুটি আমাদের কোচিং থেকেও 65-এর উপরে অনেকেই পাবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি, তোমরা একটু টাফ লেভেলে এবার পড়াশোনা করো, তোমরা একটু টাফ লেভেলে আরও একটু, মানে JEE-PBN যেগুলো পড়েছিলে সেইগুলো, যেগুলো পোর্শনগুলো মনে হয়েছে তোমার একটু ডেফিসিট রয়ে গেছে, সেই জায়গাগুলো আবার রিক্যাপ করতে শুরু করো, সেগুলো আবার পড়াশোনা করো। যদি কিছু প্রবলেম হয় আমরা অবশ্যই রিজলভ করবো, আমাদেরকে মেসেজ করবে, যারা তোমাদের ব্যাচে আছে অলরেডি তারা তো জানো, তো আমাদেরকে টেস্ট করবে, আমরা অবশ্যই বলে দেবো, ঠিক আছে। তো কোয়েশ্চেন লেভেল, প্রথম কথা হার্ডের ব্যাপারটা আমি বললাম বারবার, যে মোটামুটি JEE-PBN-এর যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের যেমন কোয়েশ্চেন আছে সেটাকে একটা তুমি বেঞ্চমার্ক মানতে পারো, ওকে ফাইন। 4th নাম্বার কোয়েশ্চেন হলো 5th, একটা এমন কোয়েশ্চেন যেটার অ্যান্সার দেওয়াটা খুব টাফ। পায়ে ফেটে কি জব ছেড়ে দেওয়া ঠিক হবে? এখনও তো অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়নি, এটাই কোয়েশ্চেন আর কি, অফিসিয়াল নোটিফিকেশান তো এখনও বেরোয়নি, পায়ে ফেটে কি জব ছেড়ে দেবো? দেখো, পায়ে ফেটে জব ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়া তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, বাট কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলবো। প্রথম কথা, এই যে ইয়ারটা 2025-2026, দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি ইয়ার। কেন? গ্রেড 2 হচ্ছে স্টাফ নার্স, সিএইচও, তারপরে আরআরবি, তিনটে এক্সাম, দুটো স্টেট গভর্নমেন্টের, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তিনটে এক্সাম তোমাদের হাতে রয়েছে। মোটামুটি আরআরবিও এপ্রিলের মধ্যে ধরতে পারো, এপ্রিলের মধ্যে হবে। তো এই একটা গোল্ডেন অপরচুনিটি। এবার কি
কন্ডিশান রয়েছে। কন্ডিশান যদি তোমার ফ্যামিলি কন্ডিশান স্টেবল থাকে, তোমার যদি পেরেন্টস একটা তোকে জব করতে বা তোমাকে জব করতে হবে না, এখন তুমি পড়াশোনা করো, এই টাইপের মেন্টাল যদি হেল্প বা মেন্টাল যদি সাপোর্ট ওনারা দেন, আর ফ্যামিলি কন্ডিশান যদি ঠিকঠাক থাকে, আমার মনে হয় অবশ্যই সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আমি বারবার বলছি, এটা কারোরই আমার নিজের মতামত, আমি কাউকেও চাপিয়ে দিতে পারি না। তো তারা এই কটা মাসের জন্য অন্তত তোমার যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কয়েকটা মাসের জন্য তোমরা কিন্তু একটু কুইট করতে পারো প্রাইভেট জব থেকে। কারণ প্রাইভেটের ম্যাক্সিমাম জায়গায় এখন মানে গরু গাধার মতো খাটায়, যা মানে মেনে নেওয়ার মতো নয়, ঠিক আছে। ইভেনচুয়ালি যদি সিবিটি হয়, অন্তত সিবিটির একটা অন্তত ভালো দিক রয়েছে, যেটা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সের নাম্বারটাকে 0 করে দিয়েছে। প্রথম কথা, এটা খুবই খারাপ জিনিস, যারা আগে এক্সপিরিয়েন্স করছেন তাদের জন্য খুবই খারাপ, একদম এটা খুব বাস্তব সত্যি কথা। বাট যদি এই জিনিসটা মানে কোপ আপ হয়ে যায় ব্যাপারটা, এবং সেটা যদি রেগুলারিটি এই যে এক্সপিরিয়েন্সটাকে সেভাবে মান্যতা না দেওয়া হয়, এই যে গরু গাধার মতো যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো 10,000, 12,000, 8,000 টাকায় খাটাচ্ছে 12 ঘন্টা, অন্তত সেইটা বন্ধ হবে, এবং এটা খুব দরকার, বন্ধ হওয়াটা খুব দরকার। মানে এমন জায়গায় ওরা বেঞ্চমার্ক তৈরি করে ফেলেছে নিজেদেরকে, মানে এতগুলো সিবি আসবে, 10,000 সিবি আসবে, এক্সপিরিয়েন্সের জন্য আমরা মানে যারা বাইরে থেকে পড়ে আসছে তাদেরকে খাটাবো, WBSC যারা পাস আউট করেছে তাদের কিছু দরকার নেই, তাদেরকেও একই স্যালারি দিয়ে দেবো। আর প্লাস হচ্ছে যারা বাইরে থেকে আসছে তাদেরকেও, মানে দিস ইজ এক্সপ্লয়টেশন, নাথিং বাট দ্য এক্সপ্লয়টেশন, এটা এক্সপ্লয়টেশন ছাড়া কিছুই না। তো সেই জিনিসটা আশা করি আমাদের যদি সিবিটি হয়, যদি এক্সপিরিয়েন্সের নাম্বার 0 করা হয় কনজিকিউটিভ এবার থেকে সিবিটি থেকে, তাহলে এই জিনিসটা অন্তত মানে বন্ধ হবে। কারণ যারা ভালো স্টুডেন্ট আছে, যারা অন্তত অ্যাকাডেমিক্স ভালো, তাদের ব্যাকগ্রাউন্ড ভালো, তারাও কি তারা বাধ্য হয়, তারা হচ্ছে, দেখো সবার প্রথম টার্গেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রেড 2 স্টাফ নার্স পাওয়া। সে যতই সেন্ট্রাল এক্সাম হয়, RRB বলো, নর্থ সেট বলো, যতই মানে ভাবনা চিন্তা করুক না কেন, সে প্রথম একটা মানে কি বলবো, একটা ডাল ধরতে চায়, দ্যাট ইজ দ্য গ্রেড 2 স্টাফ নার্স। তো সেক্ষেত্রে এই যদি গ্রেড 2 স্টাফ নার্সটা তোমার এক্সপিরিয়েন্সটা উঠে যায়, অন্তত এই তোমার যেমন তোমার বর্তমানে বিভিন্ন যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলগুলো বর্তমানে খুলছে, বা নার্সিং ট্রেনিং কলেজ, প্রত্যেকটা মোটামুটি টাউনে 2-3টে করে নার্সিং কলেজ খুলে বসে আছে, এইগুলো অন্তত বন্ধ হবে। অন্তত সেখানে মানে তুমি যখন ধরো তুমি অ্যাডমিশান নিতে যাবে, আমি এই জায়গাতে আমি কিছু প্রসঙ্গ অ্যাজ এ নার্সিং পার্সোনাল হিসাবে বলছি, যে আমার নিজের মনে হয়েছে, আমি নিজেও ওয়েস্ট বেঙ্গলের একটা গভর্নমেন্ট অশোকনগর থেকে পাস আউট, ঠিক আছে, আমি এর জন্যই কথাগুলো বলছি। বিভিন্ন জায়গা থেকে তারা বর্তমানে বিভিন্ন প্রাইভেট তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কারণ তারা জানে যে GNM কমপ্লিট করলেই তারা চাকরি পাবে, ঠিক আছে, মোটামুটি একটা চাকরি আশা রয়েছে যদি এক্সপিরিয়েন্সের সমস্ত করে গেইন করা যায়। এবার প্রথম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে তোমার এই চক্করে যে সমস্ত ইনস্টিটিউটগুলো খুলছে, সেখানকার যারা ফ্যাকাল্টি রয়েছেন যথেষ্ট, আমি বলা উচিত নয়, বাট ফ্যাকাল্টির যে গুণমান বা স্ট্যান্ডার্ড হওয়া উচিত, তার অনেক বিলো স্ট্যান্ডার্ড এরা বিলং করে। অনেক NTS রয়েছেন, অনেক কলেজ, NTS নয়, তোমার প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে, যেখানে তোমার যে শিক্ষাগত যোগ্যতার মান আর কি, সেখানে কিন্তু অনেকটা পোর। এবার তাহলে এখন থেকে যদি সিবিটি হয়, তখন অবশ্যই তোমাদের কোয়েশ্চেন তুলবে, যে অ্যাডমিশান নিতে যাবে, যে ক্যান্ডিডেট অ্যাডমিশান নিতে যাবে, তিনি অবশ্যই কোয়েশ্চেন করবেন যে আদৌ আপনাদের এখানে ফ্যাকাল্টি কেমন, এখানে কেমন হচ্ছে পড়ানো হয়। শুধুমাত্র GNM করতে হবে এখন সেটা ম্যান্ডেটরি নয়, এখন আপনাদের GNMটাকে ভালোভাবে করতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। তুমি 3 বছর যদি না পড়ো, 3 বছর যদি কিছুভাবে না পড়ো, তোমার কোনোভাবেই তোমার সিবিটি যদি নেক্সট যখন কনজিকিউটিভ যারা জুনিয়র আছে, আমি তাদের কথাই বলছি, সম্ভব নয়। তো তোমরা যারা ভর্তি হবেও এইবারে ANM GNM, তারাও ভেবে নেবে যে ভাই কোন ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছি, একটু ভেবে চিনতে কাজ করবে, ঠিক আছে। ওকে, তো আমি যেটা প্রাইভেটের জবে ছেড়ে দেওয়ার কথা বলছিলাম, এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। যদি ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল থাকে, যদি তোমার ফ্যামিলি সাপোর্ট থাকে, তাহলে আমার মনে হয় এই কয়েকটা মাস একটু কুইট করাটা বেটার হবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ তোমার মতামত। সিবিটি প্রিপারেশান কীভাবে নেব, নেগেটিভ মার্কিং, সিবিটি প্রিপারেশান কীভাবে নেব, এটা পরে আমি আসছি, এটা বলছি আমি। নেগেটিভ মার্কিং কি থাকবে? দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম উইদাউট নেগেটিভ মার্কিং হয় না, ইভেনচুয়ালি লাইক তুমি JEPBN দেখো, ওয়েস্ট বেঙ্গল CHO দেখো, সবেতেই তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। আর নেগেটিভ মার্কিং একটা কি বলবো, সৌন্দর্য, একটা তোমার
যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা সৌন্দর্য। তুমি তো নয়তো আন্ধাধুন তুমি 100টা কোশ্চেন আছে 100টা টিক দিয়ে চলে আসবে, ঠিক আছে? ওটা তো হয় না। তো সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে, এক্সামে নেগেটিভ মার্কিং থাকবে, এটাই বাস্তব, এটা থাকবেই। আচ্ছা, বেঙ্গলি ভার্সানে কি কোশ্চেন থাকবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকেই জিজ্ঞেস করছে। দেখো, ইভেনচুয়ালি যদি আমি সেন্ট্রাল এক্সামের কথা বলি, নিট, জেই মেন্স, ওয়েস্ট নার্সিংয়ের কথা বলছি, যদি আরআরবি, তো এই সমস্ত এক্সামে কিন্তু ইংলিশে কোশ্চেন থাকে। ইনকেস অফ সিবিটির ক্ষেত্রে, মেনলি আরও সিবিটির ক্ষেত্রে বলছি, ইংলিশে কোশ্চেন থাকে, তার নিচে বেঙ্গলিতে তুমি যদি বেঙ্গলি সিলেক্ট করো অ্যাজ আ কোশ্চেন পেপারের ভার্সান হিসাবে, ইংলিশও কোশ্চেন থাকবে, বেঙ্গলিও থাকবে, আশা করি নয়, থাকবে বেঙ্গলিতে কোশ্চেন তোমার নিচে অবশ্যই থাকবে। তবে হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো বেঙ্গলি ভার্সানে কিন্তু কোশ্চেন থাকবে অ্যাজ আ ইংলিশের নিচে বেঙ্গলি থাকবে, এবং তবে স্ট্যান্ডার্ড ইংলিশই ধরা হয়, ঠিক আছে? বেঙ্গলিতে অনেক কিছু ওই টাইপের, কেমন বলবো, গুগল ট্রান্সলেট টাইপের ব্যাপার থাকে, বাট যেহেতু সেন্ট্রাল এক্সামগুলোতে এরকম হয়, বাট এখানে তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেকার ব্যাপার, সবারই তো বাংলা, তো আশা করি তোমার বাংলাতেও কোনো প্রবলেম হবে না, বাংলাতেও কোশ্চেন থাকবে, ঠিক আছে? ওকে, জিএনএম এবং বিএসসিদের কোশ্চেনকে ডিফারেন্ট হবে। এবার দেখো, বিএসসিদের বিভিন্ন সাবজেক্ট আলাদা হয়, কারণ 4টে ইয়ার মিলে হয়, তো বিভিন্ন লাইক তোমার রিসার্চ, এই সমস্তগুলো একটা কোর তাদের পার্ট, বাট আমাদের যেমন জিএনএমদের ক্ষেত্রে সেটা কোর পার্ট নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো যে এখনকার যদি পরিস্থিতি বলি, এখন তুমি যেটা আমি বললাম যে মাইনর এবং মেজর সাবজেক্ট যেগুলো রয়েছে, যেগুলো আমি পয়েন্ট করলাম, ওগুলোই পড়ো, সে জিএনএমই হও বা বিএসসি হও, এগুলোই আগে পড়ো। বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলো এখন পড়ার দরকার নেই, ডিটেল যখন সিলেবাস পাবলিশড হবে, ডিটেল সিলেবাসের সময় তোমরা পড়বে, এখনই পড়ার দরকার নেই, ঠিক আছে? জিএনএম বিএসসিদের এই যে সমস্ত সাবজেক্টগুলো মেনশন করলাম, ওগুলোই কমপ্লিট করো, ঠিক আছে? ওকে, ফাইন। সিবিটি কীভাবে দিতে হবে? দেখো, সিবিটি কীভাবে দিতে হয় এটা অনেকের কোশ্চেন, কারণ অনেকেই খুব প্রথম টাইম সিবিটি দিচ্ছে। যেমন আমি আমার কথাই বলছি, আমি যেমন রিসেন্টলি একটা আমার ফাইন্যান্সের এক্সাম ছিল, তো এই 2-3 মাস আগে, তো ফাইন্যান্সের এক্সাম ছিল, ওখানে আমি সিবিটি দিয়ে এলাম। তো মোটামুটি আমি আগেও যেই মেন্স দিয়েছিলাম, তো মোটামুটি একটা জানি যে সিবিটি কী করে দিতে হয়, কিন্তু অনেকের ক্ষেত্রেই সিবিটিটা খুবই নতুন জিনিস, তাই তো সিবিটি আমি একটা ভিডিও করব, ঠিক আছে? ভিডিও করব, আমি চেষ্টা করব সেটাকে কোনো কম্পিউটার সেন্টারে করার বা কোনো একটা জায়গাতে করার, যেখান থেকে ভালো করে সেটাকে ভিডিও আমি রেকর্ডিং করতে পারবো, এবং দেন আমরা সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেবো, এবং তাতে করে তোমাদের ক্ল্যারিফাই হবে কী করে একটা সিবিটি এক্সাম দিতে হয়, ঠিক আছে? এটা আমরা পরে করব, ঠিক আছে? পরে করব, এখনই এটা নিয়ে আলোচনা করে লাভ নেই, এখন পড়াশোনা করো তোমরা, এটা আমরা দেখিয়ে দেবো কোন বুক বেস্ট হবে। বারবারই একই কথা, আমি অন্যান্য বিভিন্ন ভিডিওতে বলে এসেছি, বিভিন্ন বই রয়েছে, পিআর যাদব রয়েছে, টার্গেট হাই রয়েছে, এনক্লেস রয়েছে, বর্ধনা রয়েছে, তোমার কি বলে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই রয়েছে। তবে যারা এখনই শুরু করছে, বিগিনার্স যারা, তাদের কথা বলছি, তাদের ক্ষেত্রে বুক যেটা বেস্ট হবে, দ্যাট ইজ তোমার পিআর যাদব ভলিউম 2 থরলি পড়ো, দেন তোমার পিআর যাদব ভলিউম 2 থেকে ভলিউম 1 কমপ্লিট, মানে থরলি পড়ার পর ভলিউম 2 থেকে কোয়েশ্চেন সলভ করো। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছো, অর্থাৎ যেই বিমেন 2025 উইথ প্রিপারেশান দিয়েছো, বা যারা সিনিয়র আছেন, যারা হচ্ছে আরআরবি এক্সামে বসেছিলেন বা বিভিন্ন এক্সামে বসেছিলেন, তারা তো মোটামুটি একটা প্রিপারেশনের মধ্যে আছেন, তো তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে পিআর যাদব, যেহেতু তোমরা বা আপনারা অ্যাজ আ বেসিক বই হিসাবে পড়েইছেন, আশা করি যে কোনো আরবি হোক বা যে এক্সামই দিয়েছেন কেন, অবশ্যই আপনি পিআর যাদব অ্যাজ আ বেসিক বই হিসাবে পড়েছেন, আপনার কমপ্লিট আছে মোটামুটিভাবে। এখন তাহলে আপনার কাছে কাজ হবে, আপনি টার্গেট হাই বা যেগুলো একটু অন্যান্য বই রয়েছে, যে বর্ধনা, এই সমস্ত আপনি ফলো করতে পারেন। বাট যারা বিগিনার্স, বারবার বলছি, পিআর যাদব ভলিউম 1 পড়বে, দেন পিআর যাদব ভলিউম 1 থরলি পড়ার পর তোমার পিআর যাদব ভলিউম 2 থেকে র্যান্ডামলি, আমি বারবারই একটা জিনিস বলতাম, র্যান্ডামলি তোমরা যদি 10টা পেজের কোশ্চেন দেওয়া থাকে ডাইজেস্টিভ সিস্টেমের, সেখান থেকে তুমি 10টা পেজ থেকে তুমি 50টা কোশ্চেন র্যান্ডামলি চুজ করো, কখনো এক পা থেকে 10টা কোশ্চেন করবে না। পিআর যাদব ভলিউম 2 এর র্যান্ডামলি তুমি কোশ্চেন চুজ করো, দেন তুমি সলভ করো, ঠিক আছে? উইল বি বেনিফিটেড, ঠিক আছে? আর যারা একটু বললাম, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো, তারা কিন্তু যেটা বললাম সেটা ফলো করতে পারো, যে টার্গেট হাই বা আদার্স বই ফলো করতে পারো। ওকে, ফাইন। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা আমাদের ব্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমাদের যে 360 নার্সিং একাডেমি রয়েছে, তার
আপনারা অনেকেই জানেন যে তার স্টাফ নার্স ব্যাচ রয়েছে অলরেডি আমাদের। তো এই ব্যাচে অলরেডি আমাদের 400-র উপর স্টুডেন্ট রয়েছে। তো যারা একটা কোশ্চেন আমাদেরকে বারবারই জিজ্ঞেস করছেন, যারা রিসেন্টলি জয়েন হয়েছেন, আমাদের মোরাললেস 350 স্টুডেন্টের মতো ছিল, যারা হচ্ছে অলরেডি ছিল, তাদের ক্ষেত্রে প্রবলেমটা নয়। যারা নতুন জয়েন করছেন তাদের জন্য প্রবলেম যে কীভাবে কমপ্লিট করবেন, যেহেতু অনেকেই প্রাইভেটে জব করছেন বা অনেকেই পড়াশোনা থেকে অনেকদিন ডিট্যাচ, তো সেক্ষেত্রে কীভাবে কমপ্লিট করবেন। প্রথমে একটা কথা বলি, যারা ব্যাচে আছেন আমি ব্যাচের পোর্শন থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের দেখবেন স্টাডি মেটেরিয়াল। প্রথমে এখনই রেকর্ডিং দেখার দরকার নেই, প্রথমে স্টাডি মেটেরিয়াল ওপেন করবেন। স্টাডি মেটেরিয়াল ওপেন করার পর আপনারা কী করবেন, যে এই দেখুন বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে, কমিউনিটি ফোল্ডার, মাইক্রোবায়োলজি, সাইকোলজি, সোসিওলজি, বিভিন্ন ফোল্ডার, ফার্মাকোলজি, ঠিক আছে, মেড সার্চ, পেডিয়াট্রিক্স, সমস্ত ফোল্ডার দেওয়া আছে। এই ফোল্ডারগুলো আগে কমপ্লিট করবেন, দেন রেকর্ডিং দেখবেন। আমরা রেকর্ডিং থেকে যে সমস্ত ভিডিও ইম্পর্টেন্ট সেগুলো আবার আমরা স্টাডি মেটেরিয়ালে ট্রান্সফার করে দিই, ঠিক আছে, ট্রান্সফার করে দিই এবং এখানে বিভিন্ন ফোল্ডারে, সাবজেক্ট ফোল্ডারে আমরা সেগুলো দিয়ে দিই। তো সেক্ষেত্রে আমি বারবার বলছি যে প্রথমে স্টাডি মেটেরিয়ালগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। আর আমরা যে বললাম যে 25 নভেম্বরের পর থেকে আমরা রিভিশন এবং হচ্ছে বিভিন্ন মক টেস্ট নেওয়া শুরু করব। তো সেইগুলো অ্যাটেন্ড করুন, ঠিক আছে, এইভাবে প্রিপারেশান করুন। অনেকটা লম্বা লেকচার আছে, একটু লেন্থি লেকচার। এখানে দেখতে পাবেন, আমি যদি মেড সার্চ আমার পোর্শনটা আমি দেখাই, তো এখানে দেখতে পাবেন যে রেসপিরেটরি সিস্টেম, এখানে মোটামুটি 3.5 ঘন্টার লেকচার। ডাইজেস্টিভ সিস্টেম মেবি মনে হয় 5 আওয়ার বা সামথিং কিছু একটা আছে। তো যেগুলো পড়ানো হয়েছে সেইগুলো কিন্তু ডিটেলে পড়ানো রয়েছে, একদম PR যাদবের প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করা আছে। তো প্রথমে আগে এইগুলো কমপ্লিট করুন এবং দেন হচ্ছে অ্যাডভান্সেও কিছু ক্লাস করা আছে, সেইগুলো পরে দেখবেন। আগে বেসিকটা কমপ্লিট করুন, দেন অ্যাডভান্সে যাবেন। এই যে আমাদের এই পোর্শনগুলো আছে সেইগুলো আগে পড়ুন। ইভেনচুয়ালি শুধু রিসার্চ বলছি না, বা তোমরা সোসিওলজি বা আপনারা সোসিওলজি, সাইকোলজি যে কোনো পোর্শনই দেখুন না কেন, একই ব্যাপার। তো এই পোর্শনগুলো আগে কমপ্লিট করবেন, ঠিক আছে। এই কমপ্লিট করার পর বাকি পড়বেন। পেডিয়াট্রি সমস্ত কিছু দেওয়া আছে, দেখতে পাবেন। আর আমরা কিন্তু একটা কথা বলে দিই তোমাদেরকে, আমরা 25 নভেম্বর পর থেকে পরে প্রত্যেকটা ভিউজ চেক করব, ঠিক আছে। যারা ব্যাচে আছে প্রত্যেকটা ভিউজ আমি চেক করবো। যারা দেখছো না আমি লেকচার, তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি গ্রুপে রয়েছে করবো, মানে তোমার ট্যাগ করবো, ঠিক আছে। ভাবছো যে আমি কিছু লেকচার দেখবো না, এমনি হয়ে যাবে, কিচ্ছু রং করে কোনো শর্টকাট মেথড হয় না। বাকিদের মতো বিভিন্ন জায়গা থেকে যারা পড়াচ্ছেন, যে হোয়াটসঅ্যাপ মেসেজে 5টা PDF দিয়ে দিলাম, এখান থেকে কোশ্চেন আসবে, ওই পন্থায় থেকো না, জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে। কেউ তোমার একটা এক্সাম আসবে, ঠিক আছে, সামনে একটা এক্সাম, তারপর তোমার কত বছর পর এক্সাম হবে তুমি নিজেও জানো না। তো বি সিরিয়াস, ঠিক আছে। এই সমস্তগুলো দেওয়া আছে, আমি দেখালাম। আচ্ছা, এবার হচ্ছে পরে বলছি। আচ্ছা, যারা আমাদের ব্যাচে নেই, যারা আছে আমি বলে দিলাম কী করতে হবে না করতে হবে। যারা ব্যাচে নেই তারা কী করে প্রিপারেশান করবেন, যারা ব্যাচে নেই তারা কী করে প্রিপারেশান করবেন আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওখানে আপনারা দেখে নিতে পারেন কী করে প্রিপারেশান করবেন, ঠিক আছে। যে কোন সাবজেক্ট কীভাবে পড়বেন। প্রথম কথা আমি বলি, প্রথমে যারা প্রিপারেশান করেননি এখনও তারা কীভাবে শুরু করবেন। প্রথমে যে সমস্ত মেজর সাবজেক্টগুলো রয়েছে আগে পুরো PR যাদবের পুরো থরলি পড়তে শুরু করুন, ঠিক আছে। তো আপনি 3টে বছরের যা বইপত্র রয়েছেন এই সমস্ত নিয়ে খুলে বসবেন না, কখনোই কমপ্লিট করতে পারবেন না। তো ফালতু এই সমস্ত 3টে বছরের বইপত্র নিয়ে জাভেদ আনসারি বা DC দত্তা এই সমস্ত নিয়ে খুলে বসবেন না, আপনার টাইম নেই এত, ঠিক আছে। PR যাদব বই ভলিউম 1 ওঠান বা টার্গেট হাই, থরলি পড়তে শুরু করুন, ঠিক আছে। থরলি পড়তে শুরু করুন, দেন হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন সলভ করুন, 50টা 40টা করে কোশ্চেন সলভ করুন, র্যান্ডাম কোশ্চেন, ঠিক আছে। দ্বিতীয়ত মাইনার সাবজেক্ট কি, মাইনার সাবজেক্টের জন্য আলাদা কোনো টাইম দেবেন না। মাইনার সাবজেক্ট কী করবেন, মেড সার্চ পড়ছেন, ধরুন আজকে মেড সার্চ পড়ছি, সারাদিন পড়লাম, 5 ঘন্টা 6 ঘন্টা পড়লাম আমি, মিনিমাম তো আপনাকে 8-10 ঘন্টা পড়তেই হবে। যারা এখন থেকে প্রিপারেশান করছেন একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন, করতেই হবে, কিছু করার নেই, এই তো শর্ট টাইম। তো ধরুন বোরিং হয়ে যাচ্ছেন, তো সেই টাইমে আপনি 1 ঘন্টা দিন মাইক্রোবায়োলজি, একটা রিল্যাক্সিং সাবজেক্ট, অত ভাবনা চিন্তা নেই, এত কিছু জটিলতা নেই। তো একটা মাইক্রোবায়োলজিতে দিলেন আপনি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা, তো এটা করতে পারেন আপনি, ঠিক আছে। প্যারালালি করুন, মানে এমন নয় যে আমি 5 দিন আছে, মানে দেখবেন এরকম অনেকেই পড়ে, আমি জিনিসটা পছন্দ করি না। আমি পার্সোনালি আমার নিজের কথা বলছি,
5 দিন মেড সার্চ পড়লাম, 2 দিন পেডিয়াট্রিক পড়লাম, 3 দিন, এরকম করে একটা শিডিউল তৈরি করে বা করেছে। এই জিনিসটা করাটা একটু ভুল হবে। কারণ হচ্ছে রিক্যাপিচুলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি 2 দিন মেড সার্চ পড়ুন, একদিন আবার পেডিয়াট্রিক পড়ুন, আবার একদিন মেড সার্চ যেখানটা আগে পড়েছেন, যেগুলো মনে হচ্ছে একটু ডাউট ছিল, আমরা ভুলে যাচ্ছিলাম, সেগুলো আন্ডারলাইন করে নিন এবং সেগুলোকে আবার একবার পড়তে শুরু করুন, আবার আরেকবার দেখে নিন, দেখে আবার মেড সার্চে পরের চ্যাপ্টারে যান। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরুন মেড সার্চে পড়লেন আপনি 2 দিন পড়লেন, এবং এর মাঝে মাঝে মাইক্রোবায়ো 1 ঘন্টা করে, হয়তো আধ ঘন্টা করে আপনি পড়ছেন, এটা রিল্যাক্সিংয়ের জন্য, ঠিক আছে। আচ্ছা, দেন আপনি পেডিয়াট্রিক কী করলেন, তারপরে পেডিয়াট্রিক 2 দিন পড়ুন, পেডিয়াট্রিক 2 দিন পড়ুন, 2 দিন পর আবার মেড সার্চে ব্যাক করুন, আবার মেড সার্চে 4 দিন পর, মানে 5th ডে 5th আপনি মেড সার্চে ব্যাক করুন। কীভাবে ব্যাক করবেন, আগে যেগুলো পড়েছেন, যেগুলো আপনার মনে হচ্ছে যেগুলো আমি ভুলে যেতে পারি, সেগুলো আপনি অলরেডি যখন পড়বেন আপনি থরলি, তখন সেগুলো আন্ডারলাইন করে দিন। এবার যখন আপনি 5th ডেতে পড়তে বসলেন, তখন কি করবেন, তখন যে আন্ডারলাইন পোর্শনগুলো ছিল, যেগুলো একটু ভুলে যাওয়ার প্রবাবিলিটি ছিল, সেইগুলো আগে রিক্যাপ করুন, তারপর নতুন এগাবেন। আগে সেগুলো রিক্যাপ করে নিন, রিক্যাপ করতে বেশি টাইম লাগে না। রিক্যাপ করার পর আপনি নেক্সট যে মেড সার্চ আবার 2 দিন পড়বেন ভেবেছেন, সেই নেক্সট 2 দিন আবার আপনি মেড সার্চ নিয়ে বসুন। আবার একই কথা, যখন আবার 2 দিন মেড সার্চ পড়লেন, দেন তখন আপনার যেদিন আবার পেডিয়াট্রিক নিয়ে বসবেন, আবার পেডিয়াট্রিক যে আন্ডারলাইন পোর্শনগুলো রিক্যাপের দরকার ছিল, সেই রিক্যাপগুলো করুন। দেন আবার আপনি নতুন পোর্শন শুরু করুন। এই জিনিসটা করলে কি বলুন তো, কনজিকিউটিভ একটা স্টাডি হবে, একটা রিলেটেড স্টাডি তৈরি হবে, তো সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সুবিধাজনক হবে। তো এটা আপনি করতে পারেন। আর একটা কথা, আমরা ব্যাচের কথা বলি, যে বারবারই কালকে তো আমাদের কাল পরশু এই 2-3 দিন মানে এতটা হেক্টিক যাচ্ছে, আমরা টাইমই পাচ্ছি না এত কোশ্চেনে অ্যান্সার দিতে, মানে এই সমস্ত, তার জন্য আমরা কোনো রকমে এইটুকু টাইম বার করেছি এই সমস্ত এগুলো, কারণ খুবই ইম্পর্টেন্ট, কারণ এক্সাম খুব কাছাকাছি। তো এই সমস্ত কনফিউশন যারা রয়েছেন, ব্যাচে রয়েছেন বা ব্যাচের বাইরে রয়েছেন, তো তাদের কনফিউশনগুলোকে দূর করা খুবই দরকার। তো যারা অ্যাডমিশান নিতে চাইছেন, আমি বারবার বলছি, দেখুন আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি, বারবার যারা যেগুলো জিজ্ঞেস করছেন, প্রথম কথা, যখন তুমি আমাদেরকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, তখন অবশ্যই নিজের ফুল নেম এবং এনটিএসের বা কলেজের নেম লিখে দেবেন, ঠিক আছে। তারপর সম্বন্ধে যেগুলো ডাউট আছে, এই ডাউটের বাইরে কিছু ডাউট জানার থাকলে তাহলে আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন, নতুবা সমস্ত যেগুলো বলে দিচ্ছি এর বাইরে যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা ব্যাচের লিঙ্ক দেবো, আপনাদেরকে পেমেন্টের কিউআর দেবো, ওখানে পেমেন্ট করে নিচে আপনার ফুল নেম আর কলেজ নেম লিখে দেবেন, আমরা সঙ্গে সঙ্গে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। কী বলা আছে দেখুন, যে আগের যে সমস্ত ক্লাস করানো হয়েছে, যেহেতু আগের অনেক ক্লাস করানো হয়েছে, তার সমস্ত লেকচার এবং পিডিএফ আপনি পেয়ে যাবেন, সমস্ত ক্লাসের লেকচার যেগুলো আগে করানো হয়ে গেছে পেয়ে যাবেন। ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইনক্লুডিং অল মাইনর সাবজেক্ট, মাইক্রোবায়োলজি, সোশিয়োলজি, সমস্ত সাবজেক্ট পড়ানো হবে। দেখতেও পাচ্ছেন আপনি ফোল্ডার আমি দেখালাম, এই ফোল্ডারও আমি ক্যাজুয়ালি দেখালাম, তাও বলছি, কমিউনিটি, কমন ক্লাসরুম ফোল্ডার, এখানে কমন ক্লাসরুমে ERI সমস্ত পড়ানো আছে, মাইক্রোবায়োলজি, সাইকোলজি, সোশিয়োলজি, ঠিক আছে, ফার্মা, মেড সার্চ, পেডিয়াট্রিক, প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে, প্রত্যেকটা যেগুলো JPBN কারিকুলামে আছে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে। তারপর যদি নেক্সট কিছু সাবজেক্ট থাকে তখন পরে ভাবনা চিন্তা যাবে, ঠিক আছে। আচ্ছা, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং পাবেন, প্রত্যেকটা লাইভ ক্লাস এখনও অনেকে ডিউটি করেন বা বিভিন্ন জায়গাতে আছেন, তার জন্য প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং আপনাকে প্রোভাইড করা হবে, অ্যাপেতেই থাকবে, ঠিক আছে। মক টেস্টও নেওয়া হবে এই ব্যাচে, বললাম 25 নভেম্বরের পর থেকে রিভিশন ক্লাস এবং মক টেস্ট নেওয়া হবে, এই ব্যাচেতেই নেওয়া হবে, ঠিক আছে। আগের কোনো লেকচারে প্রবলেম হলে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, অবশ্যই। যদি কোনো অনেকেই আমরা তারা জিজ্ঞেস করতে চায় না, আমি কিন্তু বা যে যারা আমাদের টিমের অ্যাডমিশান করান, তারা কিন্তু অবশ্যই বলে দেন যে যদি কিছু আপনার ডাউট থাকে পুরানো কোনো লেকচারে, আমাদেরকে গ্রুপে লিখতে পারেন, বা যদি গ্রুপে হেজিটেট করেন আমাদেরকে পার্সোনালি মেসেজ করে দেবেন, আমরা টাইম মতো আপনাদেরকে ভয়েস মেসেজ করে দেবো, বা আপনাদেরকে আমাদের বাই ফোন আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে। ভয়েস গ্রুপে অনেকজন স্টুডেন্ট, 450-র উপর স্টুডেন্ট, ওখানে তোমরা নিজেদের মধ্যে কনসাল্ট করে নিতে পারো, যদি কিছু প্রবলেম থাকে আমরা তো আছি, ঠিক আছে। তো এটা আমি বারবার বলছি, কিছু প্রবলেম হলে অবশ্যই জানাবেন, যারা ব্যাচে আছে আমি তাদেরকে বারবার বলছি। ব্যানারে উইকলি, ক্লাস কটা হবে, উইকলি 3-4টে ক্লাস লেখা ছিল, কিন্তু বর্তমানে ক্লাসের এখন ফ্রিকোয়েন্সি আমি একটা মানে এটা অনেক দিন ধরেই হচ্ছে, প্রায় 3-4 সপ্তাহের উপরে হচ্ছে এই ফ্রিকোয়েন্সিতে, দেখতে পাবে। রবিবার ক্লাস আছে, রবিবার কাল মানে আগের দিন ছিল 2-11, মঙ্গলবার 4-11 দুটো ক্লাস আছে, বৃহস্পতিবার আছে,
শুক্রবার ক্লাস আছে, শনিবার আছে, রবিবারে দুটো আছে। তো এই ক্লাসের ফ্রিকোয়েন্সি মানে উইকলি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মানে এই 4টা ক্লাস রয়েছে। এর নেক্সট উইকে এরকম 7-8টা থাকবে বা 6-7টা থাকবে, ঠিক আছে। এইরকম ক্লাসের ফ্রিকোয়েন্সি বর্তমানে চলছে, ঠিক আছে, কারণ আমাদের 25 নভেম্বরের মধ্যে কমপ্লিট করাতেই হবে, ঠিক আছে। আচ্ছা, যে ডিভিশন ক্লাস আছে, হাই ইয়েল্ডিং সিরিজ আছে, বিভিন্ন জিনিসপত্র আছে। হাই ইয়েল্ডিং সিরিজে কিছু ইম্পর্টেন্ট মানে পয়েন্ট আমরা বলবো, রিভিশন ক্লাস করাবো, ঠিক আছে, টেস্ট সিরিজ নেব। তো এই সমস্ত আমাদেরকে করাতে হবে, ঠিক আছে। আমরা ওই রকম এমন নয় যে সমস্ত ব্যাঙের ছাতার মতো জিনিসপত্র কোচিং টোচিং পড়ায় বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয় ওরকম টাইপের আমরা পড়াই না। আমরা আমাদের সিস্টেমেটিক বজায় রেখেই পড়াই। আর শুধুমাত্র এমন না যে WBHRB গ্রেড 2 বেরিয়েছে বলে শুধুমাত্র তার WBHRBর গ্রেড 2 ব্যাচ খুলে বসে আছি, এরকমটা নয়। বিভিন্ন কোচিংয়ের RRB রয়েছে, আমাদের JEE-PBN 2025-এর যারা পরীক্ষা দিল তাদের ব্যাচ ছিল, JEE-PBN 2026-এর ব্যাচ চলছে, RRB ব্যাচ চলছে, দেন CHO ব্যাচ রিসেন্টলি শুরু হলো। আমি বলেওছিলাম যারা CHO আর গ্রেড 2 একসাথে নেবে তাদের কিছু ডিসকাউন্টও রয়েছে। সমস্ত ব্যাচ আমাদের চলে, ঠিক আছে। রিসেন্টলি নন নার্সিং ব্যাচ শুরু হবে এবং ফ্যাকাল্টি আমাদের টপ লেভেলের ফ্যাকাল্টি, যেমন তোমার যদি এর কথা বলি, আমাদের যে সফর ব্যাচ অর্থাৎ RRB ব্যাচে আছে, RRB JEE-PBN ব্যাচ, ওখানে যিনি মেন্টাল হেলথ নার্সিং পড়ান উনি হচ্ছেন টার্গেট হাই বইয়ের ওয়ান অফ দ্য অথার, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে বিভিন্ন এমসে নার্সিং অফিসার একজন রয়েছেন, তোমার PBSC করা ম্যাডাম রয়েছেন, সিনিয়র সিস্টার টিউটার রয়েছেন, বিভিন্ন ম্যাডাম রয়েছেন, ঠিক আছে। তো বিভিন্ন ব্যাচে বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে, তো সেরকম আমরা ফ্যাকাল্টি দিয়ে পড়াই, ঠিক আছে। আর ইভেনচুয়ালি আমি বা আরেকজন যে আমার বন্ধু রয়েছে, আমরা দুজনে নার্সিংয়ের ওয়েস্ট বেঙ্গল নার্সিং থেকেই পাস আউট। ইভেনচুয়ালি আমরা মানে এখন বর্তমানে এমন হয়েছে যে ক্রেডিবিলিটি আমাদেরকে দিতে হচ্ছে, আমাদেরকে পরিচয় দিতে হচ্ছে যে হ্যাঁ আমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং থেকে পাস আউট, আমাদের নার্সিং ব্যাকগ্রাউন্ড। মানে এত মানে স্প্রেড হয়ে গেছে বিভিন্ন কোচিং, যারা নন নার্সিং লোকজন তারা এত মানে ইনভলভমেন্ট হয়ে গেছে। এবং দেখুন একটা কথা বারবার বলি, লাইফ আপনার, ডিসিশান আপনার, ভেবেচিন্তে ডিসিশান নেবেন, ঠিক আছে। একবার এখন অ্যাডমিশান নিয়ে গেলে কিছু করার নেই, কিন্তু তাও যদি একটু ভেবেচিন্তে দেখবেন, একটু স্টাডি করে নেবেন যে হ্যাঁ এই জায়গায় অ্যাডমিশান নেওয়া উচিত কিনা। আর আমাদের কথা বলছি, যে কোনো NTSA বা যে কোনো কলেজ তোমাদের রয়েছে, মোটামুটি ওয়েস্ট বেঙ্গল আমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন স্টুডেন্ট রয়েছে, যে কোনো থেকে ফিডব্যাক নিয়ে নিন, তারপর আমাদেরকে এখানে আসুন। এমন বলছি না যে তোমাকে জয়েন করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যে কলেজে তুমি পড়ো, যে ব্যাচে পড়ো, সেই ব্যাচে জিজ্ঞেস করে নিন এই ব্যাপারে জানে কিনা। আমাদের পুরো নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল সব জায়গা থেকেই স্টুডেন্ট মোটামুটি আছে ওভারঅল, ঠিক আছে। আর ব্যাচের ফিস যেটা ফুল ব্যাচের ফিস ইনক্লুডিং টেস্ট সিরিজ সমস্ত কিছু নিয়েই তোমার ফিস হচ্ছে 1000 টোটাল ফিস, ঠিক আছে। কোনো মান্থলি ফিস নয়, বারবার জিজ্ঞেস করছে অনেকে, মান্থলি কোনো ফিস নয়, এটাই হচ্ছে টোটাল ফিস। আর যারা ব্যাচ নেবেন তাদের জন্য আমি বলছি 7501229553 এবং 8918484026 এই দুটো নাম্বারে আপনি নোট করে নিন আপনারা। আমি বারবার নাম্বারটা বলছি, 7501229553 8918484026 এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, বারবার বলছি কল করবেন না, কল পিক আপ করার টাইম হবে না। তো হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমরা আপনাদের থেকে মানে কানেক্ট করে নেব, ঠিক আছে। কারণ আমাদের প্রচুর অ্যাডমিশনের চাপ, তো সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট করে নেব, অবশ্যই নেব, ওই দিনের মধ্যেই নেব, চেষ্টা করবো ওই দিনের মধ্যে নেওয়া। যেমন কালকে আমাদের প্রায় 60-70টা স্টুডেন্ট অ্যাডমিশান নিয়েছে। সেক্ষেত্রে কী হয়েছে, সেক্ষেত্রে আমরা সবাইকে করতে পারিনি, মানে সবাইকে কিছুজন পেন্ডিংয়ে রয়ে গেছে, 10-12 জন পেন্ডিংয়ে রয়ে গেছেন। তো সেগুলো আমরা বললাম, আজকে লিখলাম গ্রুপে যে যারা পেন্ডিংয়ে আছে আমরা আজকে কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে। তো কোনো অডিট নেই, খুব ম্যাক্সিমাম হলে, মানে আজকে যদি আপনি মেসেজ করেন, খুব ম্যাক্সিমাম হলে রাত হচ্ছে 12টা বা 1টা, এর মধ্যে আমরা অবশ্যই অ্যাডমিশান করিয়ে নেবো, ঠিক আছে। চেষ্টা করবো আমরা ফুল এফিসিয়েন্ট দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। কোনো কোয়ারি থাকলে, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন, যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক, ভালো করে পড়ুন, একটু ভেবেচিন্তে ভালো জায়গায় পড়াশোনা করুন, এবং সবথেকে বড় কথা যে তোমার ভবিষ্যৎ তোমার হাতে, ঠিক আছে। ফোকাসড হতেই হবে, যেখানেই তুমি পড়ো না কেন, যে কোনো কোচিংয়ে যেখানে পড়ো না কেন, পড়তে নিজেকেই হবে, ওটা কেউ তোমার হাতে নেই। আর শিডিউল, অনেকে আমাকে বলছে শিডিউল করে দিন দাদা, শিডিউল করে দিলে হেল্প হতো। কেউ কারো শিডিউল করতে পারে না। আমি আমার কথা বলছি, আমার এতগুলো পড়ানো থাকে, এই ব্যাচ ওই ব্যাচ, আমি নিজে টাইম বার করি যে নিজেকে পড়তে হবে, নিজেকে না পড়লে কখনো তো হবে না, নিজেকে পড়তেই হবে, পড়াতে গেলে অনেক পড়তে হয়, স্বাভাবিক। তো
আমি আমার নিজের টাইম মতো বার করি। এবার যদি আমি শিডিউল তৈরি করি তখন দেখবো যে দেখুন, তারপর বিভিন্ন জনের পোটেনশিয়াল বিভিন্ন ধরনের। আপনার পোটেনশিয়াল হয়তো খুব বেশি, আমার কম। তো সেক্ষেত্রে কি আপনার কম টাইমে ভালো এফিসিয়েন্ট, আপনি ভালো প্রোডাক্টিভিটি দিতে পারেন, কিন্তু আমি পারি না। তো সেক্ষেত্রে টাইম শিডিউল নিজেকেই তৈরি করতে হবে, এবং সেটা সেই টাইম শিডিউলে স্ট্রিক্ট থাকতে হবে। যারা প্রাইভেটে জব করছেন তাদের জন্য খুবই প্রেশারাইজড, এটা আমি বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারিও। কারণ 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পর পড়তে বসাটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। তো যাই হোক, আপনারা পড়তে থাকুন, কিছু অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।